প্রথমে এই স্যাটেলাইট ইমেজটা দেখুন। এটা হচ্ছে চীনের রাজধানী বেজিং থেকে 32 কিলোমিটার দূরে, 32 কিলোমিটার দূরে তাদের তৈরি করা একটা মেগা মিলিটারি সিটি। This is believed to be the site of the world's largest military command center under construction on the edges of the Chinese capital Beijing. At 1,500 acres, it is 10 times the size of the Pentagon, and its development is happening as China ramps up its armed forces modernization program. Once it's completed, this could accelerate the PLA's efforts to become a much more modern, capable, and lethal military. Here's why China is modernizing its military and how this new mega base could reshape the global security landscape. যা কিনা এই মুহূর্তে ওয়ার্ল্ড লার্জেস্ট মিলিটারি সিটি মার্কিন পেন্টাগনের চেয়েও 10 গুণ বড়। এবার শুধু এটাই একমাত্র নয়, কিন্তু চীনের দ্বিতীয় আর একটা মিনি মিলিটারি সিটি তৈরি হয়েছে কোথায় জানেন? আসলে যেটা আমাদের নাকের ডগায় না বলে বলা ভালো, আমাদের দেশের মধ্যেই তৈরি করছে চীন। Firstly, this is the area that we are talking about. On the right, the area located on a map of India, and on the left, a zoom in, its specific location east of the line of actual control, about 60 kilometers. The construction is on both sides of this river valley. Now this image is from the 6th of December 2021. It shows minimal construction in the area, as you can see. It doesn't show very much. But let's now zoom in and focus on this area, which is, as you can see, an ordinary hillside. Now that area by the 18th of August last month had been transformed, constructed into a reinforced bunker. The bunker itself is carved into the hill. What you see are essentially the entry and exit routes. Now there is extensive overground construction as well. Now this is a 2021 image. There's a little bit of construction that you see in a part of this river valley. But now in several areas of this river valley, there is fresh construction, and also, as you can see on the left-hand side of that image, tunnel construction at two sides. We'll bring you more details of that. But here's an image from 2021 of another part of this valley. It shows berms, which are defensive military positions. Perhaps the Chinese were trying to keep their forces over there at a time when there were tensions with India. Nothing much in that image, but let's compare and contrast. Here's an image from 2023, same area. As you can see, it shows a lot more over here. It appears to have become a mini garrison. এবার 2023-এ আকসাই চীন থেকে একটা স্যাটেলাইট ইমেজ লিক হয়। তাতে দেখা যাচ্ছে সেখানে তাদের সেনাবাহিনীর ক্যাম্প, আন্ডারগ্রাউন্ড বাংকার, যেখানে তাদের মিসাইল লঞ্চার লুকোনো আছে। এবার ওভারঅল চীন এইরকম মোট 37টা মিলিটারি সিটি বানিয়ে রেখেছে, যা ভারতকে কার্যত চারদিক থেকে ঘিরে রেখেছে, এবং সিগনিফিকেন্টলি গুরুত্বপূর্ণভাবে যার দূরত্ব লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে এলএসি থেকে মাত্র 60 কিলোমিটার, যেখানে ফাইটার জেট, হেলিকপ্টার, রানওয়েজ, হেলিপ্যাড সব রয়েছে। এবং সেসব নিয়েই তৈরি রয়েছে সিগ্যাটস এয়ারপোর্ট, মিংলিং এয়ারপোর্টের মতন বিমানবন্দর। এবং সেখান থেকেই আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেখান থেকেই ভারতের প্রায় সবকটা মেজর মেট্রোপলিটন সিটি একেবারে নাগালের মধ্যে, যেখানে খুব সহজেই তারা এয়ার স্ট্রাইক করে, মানে চীন এয়ার স্ট্রাইক করে পালাতে পারে। কিন্তু সেই সময় পাল্টা আমাদের এয়ার স্ট্রাইকে তাদের উপরে তেমন কোনো প্রভাব কিন্তু পড়বে না, কারণ ওদের উন্নত আন্ডারগ্রাউন্ড বাংকার্স। কিন্তু কথা হচ্ছে এসবের ঠিক দরকারটা কি? চীনের কাছে তো সবই আছে, বিশ্বের তাবড় টেকনোলজি থেকে বাজার, সামরিক ক্ষমতা থেকে উন্নত মিসাইল টেকনোলজি, এয়ারক্রাফট, সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ওয়ার্ল্ডস লার্জেস্ট আর্মি। তারপরেও আর তার একমাত্র কারণ কি জানেন? তার একমাত্র কারণ হচ্ছে চীনের 5 fingers and palm স্ট্র্যাটেজি টু কন্ট্রোল ইন্ডিয়াস হিমালয়াস। আসলে চীনের আমাদের ভারতের ওই গোটা হিমালয়ান রেঞ্জটার দিকে দীর্ঘদিনের নজর। আর ঠিক সেই কারণে সিআইএ আর ভারতের মিলে এখানে চীনের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ চালাচ্ছে। আর এর সূচনাটা হয় ঠিক 67 বছর আগে, 1959 সালে, যখন ইউএসএসআর চীন আর ভারতের মধ্যে বন্ধুত্ব করিয়েছিল। কিন্তু যুদ্ধের আগে একটু বলি চীনের সঙ্গে ভারতের প্রকৃত বন্ধুত্বের দু একটা উদাহরণের কথা, যদিও সেখানেও কিন্তু জড়িয়েছিল চীনেরই স্বার্থ। সালটা 1938, সিনো জাপানিজ ওয়ার চলছে। সেই সময় যখন অজস্র চাইনিজ আর্মি ঘায়েল হচ্ছে, মারা যাচ্ছে,
ঠিক তখনই চাইনিজ জেনারেল জু ডে জওহরলাল নেহরুর কাছে আবেদন জানায় ভারত যেন তাদেরকে মেডিকেলি সাহায্য করে এবং সেদেশে চিকিৎসক পাঠায়। সেই সময় তাদের সেই অনুরোধ শুনে জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বোসকে কথাটা জানান। সুভাষ বোস তিনি 22,000 টাকায় একটি অ্যাম্বুলেন্স এবং 5 জন চিকিৎসকের একটা দলকে সে দেশে পাঠান। যে চিকিৎসকদের মধ্যে একজন ছিলেন কে জানেন? ডক্টর দ্বারিকানাথ কোটনিস, চীনারা যার নাম দিয়েছিলেন কে দিহুয়া, যিনি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধের ময়দানে থেকে চাইনিজ সেনাদের সেবা দিয়ে চিকিৎসা চালিয়ে গেছিলেন। আর আজও সেই থেকে সেদেশের মানুষ তাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করে। আর এটার থেকেও আরও বড় ঘটনা যেটা সেটা বলি। 1949 সাল যখন চায়না একটা হার্ডকোর কমিউনিস্ট দেশ হয়ে স্বাধীনতা পেল, যাদের একটাই লক্ষ্য দুনিয়া থেকে ধর্ম আর লোকতন্ত্রকে সরিয়ে কমিউনিজম কায়েম করা। স্বাভাবিকভাবেই আমেরিকা যেহেতু অ্যান্টি চায়না অ্যান্টি কমিউনিস্ট ছিল, হ্যাঁ খুব স্বাভাবিকভাবেই, তাই তাদের পাশাপাশি গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশ চলে গেল চীনের বিরুদ্ধে। কিন্তু ঠিক তখনও ভারত একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চীনের পাশে থেকে তাদেরকে স্বাধীন দেশের মান্যতা দিয়েছে এবং তাদের সঙ্গে কূটনৈতিক সমঝোতার দরজাও খুলে দেয়। চীনারা এবার উল্টো দিকে চীনের তরফে এই বন্ধুত্বের প্রসঙ্গ এলে কী হয়? সেই সময় কথা ওঠে 1959 সালে মাও সেডুংয়ের ভারতকে করা একটা টেলিগ্রাম মেসেজ, যেখানে তিনি পরিষ্কার করছেন আমরা আপনাদের সঙ্গে যুদ্ধের কথা ভাবতেও পারি না, আমাদের শত্রু তো আমেরিকা। আর যেখানে প্রশ্ন দুদেশের সীমান্ত সমস্যার, সেটা আমরা আলোচনার টেবিলে বসেই ঠিক করে নেব। কিন্তু তারপরেও সেই সীমান্ত নিয়ে চীনের দুশ্মনী আজ দিনের আলোর চেয়েও বেশি পরিষ্কার। সমান তালে তা বেড়ে চলেছে। তার কারণ মাও সেডুংয়ের সেই বিখ্যাত 5 fingers and palm স্ট্র্যাটেজি। কারণ চীন তথা মাও সেডুং মনে করত যে তিব্বত আসলে তাদের হাতের থেকে কেটে নেওয়া সেই পাঞ্জাটা, আর লাদাখ, নেপাল, সিকিম, ভুটান এবং অরুণাচল তাদের সেই কাটা তালু বা পাঞ্জার থেকে খসে পড়ে যাওয়া 5টা আঙুল, যাকে পশ্চিমী দুনিয়ার রণনীতি কেটে আলাদা করে দিয়েছিল। আর তাকেই আবার ফিরিয়ে দিয়ে চীনের দেহে নতুন প্রাণ সঞ্চার করবে তারা। আর চীনের এই একটা স্বপ্নই হিমালয়ের বুকে ভারত চীনের দ্বৈরথ কিংবা দড়ি টানাটানি বা দশকের পর দশক ধরে যুদ্ধ পরিস্থিতির নেপথ্যে। তবে প্রশ্ন জানতে পারে, তবে চীনের ওই লোক দেখানো বন্ধুত্বের কারণ তবে কি ছিল? কারণটা ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর নির্দেশেই চীন এক ডিপ্লোম্যাটিক বন্ধুত্বের অভিনয় করতে বাধ্য হয়। এবার 1959 সালে মাও সেডুং এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভের ডিক্লাসিফাইড কনভারসেশন থেকে জানা যায় ক্রুশ্চেভ ওই বর্ডার কনফ্লিক্ট ইস্যুতে নাকি চীনকেই দায়ী করে এবং পরোক্ষে চীনকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে বাধ্য করে। তাই খুব স্বাভাবিকভাবেই চীনকে ভারতের প্রতি যাবতীয় রাগ শত্রুতা ভুলে সেই সময় একরকম একটা ভালো মানুষের মুখোশ পড়তে হয়, নাকাব পড়তে হয়। কিন্তু 1960 সালে যেই চীন এবং ইউএসএসআর সম্পর্কে ফাটল ধরে, সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও চীনের সম্পর্কে ভাঙন ধরে। আর তার দু বছর পরেই সাইনো ইন্ডিয়া ওয়ার। ফল চীনের হাতে চরম পর্যুদস্ত হতে হয় ইন্ডিয়ান ট্রুপসকে এবং হারাতে হয় দেশের অন্যতম সেরা মুকুট আকসাই চীন। আর এটা দখল করার সঙ্গেই চীন তাদের 5 fingers and palm স্ট্র্যাটেজির প্রথম ধাপটা পার করে ফেলে। আর এরপরেই তাদের লক্ষ্য ছিল অরুণাচল প্রদেশ। আর সেই লক্ষ্যেই আজ অরুণাচলের ভারত চীন বিতর্কিত সীমানা অঞ্চলের সারিচু নদীর তীর ধরে চীন অজস্র ছোট ছোট গ্রাম তৈরি করে ফেলেছে ইন্ডিয়ান টেরিটরি থেকে, যার দূরত্ব 4.5 থেকে 5 কিলোমিটার। এবার রিপোর্ট বলছে ভারতের সীমানার পাশাপাশি চীন এমন 600 গ্রাম তৈরি করে ফেলেছে, যাকে তারা সাওকাং বর্ডার ডিফেন্স ভিলেজার্স বলে ডাকে। This is a very clear image that you can see of a second China constructed enclave in Arunachal Pradesh. It's got more than 60 buildings that we counted over there. This image from just a couple of months back, the 20th September 2021. The next image we'll show you is actually of an earlier image of the 19th of March 2019 of the same area. As you can see, on the left hand side is the image from the 19th of March 2019. There is no construction over there. And this image on the 20th of September 2021, as you can see, is of this complete image. Now the big question is, where exactly has this
enclave been constructed within a period of 1 year. The next image actually shows you the precise location, and we'll stay on this for a moment. This is Bharat Maps. It's a Government of India map service, an online map service, one of several that we have actually consulted. This is in the Shiomi district of Arunachal Pradesh, one of the most remote districts of Arunachal Pradesh, where the Chinese have constructed this enclave approximately 6 kilometers within Indian territory. If you are to enter the coordinates of this village, the satellite images have been procured from Maxar and Planet Labs, two leading satellite imagery experts. If you are to enter the location on Bharat Maps, it points out the specific location of this Chinese enclave. এই একই কাজ চীন তাদের তৃতীয় আঙুল ভুটানের সঙ্গেও করেছে। জায়গাটির নাম বেউল খ্যানপাজাং, যেটি ভুটান সাম্রাজ্যের পূর্বজদের নিজেদেরই জমি। একরকম ভুটানের অমতেই কিন্তু গায়ের জোরে সেখানে একটা শহর তৈরি করেছে চীন, যেখানে একই সঙ্গে একটি সুরক্ষিত মিলিটারি পোস্টও তারা তৈরি করে ফেলেছে। এবার এটা করাতে চীনের ওপর রীতিমতো অসন্তুষ্ট ভুটান, যে কারণে এই মুহূর্তে চীনা সরকারের সঙ্গে তাদের কূটনৈতিক সমঝোতা বা ডিপ্লোম্যাটিক টাইস শতকরা পরিমাণ শূন্য। একই জিনিস কিন্তু চীন করছে নেপালের সঙ্গেও, কিন্তু সেখানে কিন্তু কোনো অস্ত্রশস্ত্র মিলিটারি যুদ্ধ কিচ্ছুর প্রয়োজন পড়েনি। সেখানে শুধুমাত্র চায়নার ইকোনমি স্ট্র্যাটেজির অংশ হিসেবে একটা বিআইআর প্রজেক্টেই সব কেল্লা ফতে। কিন্তু সে যাই হোক, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে, এই ডেটেতে দাঁড়িয়ে, যেখানে মূল দুশ্চিন্তার কারণ অরুণাচল, সেখানে চীনের ভূমিকা, অবস্থান এবং আগ্রাসন যেভাবে বেড়েই চলেছে, তা কি সত্যি তাদের প্রতি বিশ্বাস রাখার মতন? সেই একই ভুলের পুনরাবৃত্তি কি? প্রশ্ন জাগে। একবার নয়, বারংবার। আসলে চীন একরকম ঠিকই করে নিয়েছে যে আর যাই হোক, ভারতের সঙ্গে কোনো রকম বনি বনাতে তারা আসবেই না। ওরা মুখে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, কাজে কিন্তু তার কোনো প্রতিফলন দেখাই যাচ্ছে না, কোনো রিফ্লেকশন দেখা যাচ্ছে না। এবার প্রশ্ন, আমরা এই ভুল ধারণার বশবর্তী হয়ে আর ঠিক কতদিন এইভাবে হুমকি আর ছোট হতে থাকবো? কেননা চীনের নজরে 1962 হোক কিংবা 2025, কোনো কিছুই কিন্তু বদলে যায়নি, একই আছে। কেন বলছি? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায়না থেকে ঘুরে আসার মাত্র কয়েক মাস পরেই এরই মধ্যে আবারও চীন অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করা শুরু করে দিয়েছে। সেই একই দাবি। তার সাম্প্রতিক একটা ঘটনার কথা সম্প্রতি আমাদের সামনে এসছে। প্রেমা থাঙ্গাং ইউকে থেকে জাপান ফ্লাই করছিল, মাঝখানে সাংহাইতে ঘন্টা তিনেকের লেওভার। ইন্টারন্যাশনাল ট্রাভেলে খুবই স্বাভাবিক ঘটনা। আর সেখানেই চাইনিজ অফিসিয়ালসরা কি করলো? যখনই শুনলো প্রেমার জন্ম অরুণাচলে, তখনই তার ইন্ডিয়ান পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়। জানায় সে তো আসলে চীনা নাগরিক। কি অদ্ভুত ব্যাপার! তারা তাকে জাপানের ফ্লাইটে বোট করার থেকেই বিরত করে, এমনকি তাকে টানা প্রায় একদিন বিমানবন্দরে আটকে রাখে, অপেক্ষা করায়। So basically, I am an Indian citizen residing in UK for about 14 years. And I was traveling on my holiday from London Gatwick to Japan via a transit in Shanghai. And basically, I went past the e-gates, happily queuing up for the security gates to transfer onto my next flight onto Osaka in Japan. And one of the officials from the Chinese immigration came over and singled me out of the queue, basically said, look, India, took my name and something and took me out. So I asked her what is happening, and she basically didn't say much and just basically asked me to follow her. Took me close to the e-gates where there is the immigration the manual counters for the immigration, and then she went on to say, Arunachal, not India, China, your visa not acceptable, your basically passport is invalid. Very confusing moment, obviously, because never heard of that before. We obviously are a proud Indian citizens, all residents of Arunachal Pradesh. And basically, she wouldn't give me an explanation. She wouldn't let me go back into the queue, said you cannot board the plane. Then other officials came. So actually, I probably interacted with around 10 other immigration officers. So another lady came, took me to another part of the airport. And in fact, when I tried to question them and ask them what was the issue, they said, Arunachal is not part of
India very clearly. And they said, you should apply, and started mocking and laughing and saying things like, you should apply for Chinese passport. You're Chinese, you're not Indian. Some mockery around there. Then basically they took me to the transfer desk of China Eastern, which is next to an immigration desk. And they অবশেষে ইন্ডিয়ান কাউন্সিলেট অফিসিয়ালসদের তৎপরতায় তাকে ছাড়া হয়, প্রেমা থাঙ্গানকে ছাড়া হয়। এমনকি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই চীনা বিদেশ মন্ত্রকের তরফে গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের কাছে কি জানায় জানেন? নিজেদের অফিসিয়ালসদের ভুল ধরা তো দূরস্থ, উল্টে তাদের বিদেশ মন্ত্রকের স্পোকস পারসন মাওনিং রীতিমতো ভারতকে করা চ্যালেঞ্জ করে বসেন। কি বলছে দেখুন একবার। A follow up on what 应保托追问刚才那一个问题，印度提出了交涉，印度拒绝了中方在阿鲁纳恰尔邦的立场，中方对此何评论？ On the so-called Arunachal Pradesh, illegally set up by India, China has repeatedly said our position. Jiangnan is part of China's territory. China does not recognize the so-called Arunachal Pradesh, illegally set up by India. As for the individual case, I've just shared information on that. Let me reiterate that to having border control examinations on the persons entering our borders and making decisions according to individual cases. দেখুন, একটা কথা কিন্তু মহাসত্যি, সেটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের মধ্যে যতই মতভেদ, দলাদলি, ট্রোলিং, টিটকিরি যাই থাক না কেন, আপাতভাবে মনে হয় দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রশ্নে কেউ একচিলতে জমি হারার প্রশ্নে শত্রুর পাদদেশ গরম করে দিতে কিন্তু কেউ দুবার ভাববে না। কিন্তু ওই যেহেতু দেশটার নাম চায়না, যারা বাস্তবিকই প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কটা চাই না, তাদের সঙ্গে ভারত কিন্তু যথেষ্ট সংযত, কারণ তো আছেই, আর তাই এটা করছে ভারত। ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি চাইনিজ কূটনীতিকদের সঙ্গে দু জায়গাতেই, মানে বেজিং এবং নতুন দিল্লি, দু জায়গাতেই নিজেদের প্রতিবাদ জানিয়ে স্টেটমেন্ট নথিভুক্ত করেন, ডিমার্স ইস্যু করেন, এবং পরবর্তী পদক্ষেপে তারা ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোকসপারসন রণধীর জয়সওয়াল, যিনি প্রপার ওয়েতে একটা প্রেস কনফারেন্স করেন এবং করে অরুণাচল সম্পর্কে নিজেদের স্ট্যান্ড পুরোপুরি ক্লিয়ার করে দেন, পরিষ্কার করে সেটা জানিয়ে দেন। We had issued a statement. Essentially, I was translating the statement that we had made earlier. Yesterday, we made a statement. You would have seen that regarding the arbitrary detention of an Indian citizen from Arunachal Pradesh who was holding a valid passport and was transiting through Shanghai International Airport on an onward travel to Japan. We want to say that Arunachal Pradesh is an integral and inalienable part of India, and this is a fact which is self-evident. No amount of denial by the Chinese side is going to change this indisputable reality. At the same time, I said that we did take up this matter. We did do a strong démarche with the Chinese side, both in Beijing and in Delhi, when the incident took place. সে তো না হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অরুণাচলের প্রসঙ্গ চায়না ফের একবার তখন তুলছে যখন গালওয়ান সংঘর্ষের পর দীর্ঘ সময় ভারত চীন মুখোমুখি, মানে মুখ দেখা দেখি বন্ধের পর ফের একবার মুখোমুখি হয়েছে এবং দুদেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে উঠছে, ভালো করার কাজ চলছে। দুদেশের মধ্যে বিমান পরিষেবা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী মোদীর চীন সফর দেখে মনে হয়েছিল বরফ কিন্তু এবার গলার পথে। কিন্তু ঠিক তখনই ছ্যাঁচড়ামো শুরু চায়নার। এটা তো ঠিক যে ভরসাটা করা হয়েছিল ভারতের তরফেই, কিন্তু চায়না তার উপযুক্ত নয়, আবারও প্রমাণিত। সে জওহরলাল নেহরু থেকে শুরু করে বাজপেয়ী, মোদী, সবাই কি তবে আসলে চীনকে চিনতে ভুল করছে? আসলে করেছে না, করতে বাধ্য হচ্ছে। আর চীনও জানে এক্ষেত্রে ভারতকে এক পা এগোলেও দু পা পেছোতে হবেই। কারণটা খুব সহজ, কারণ প্রতি বছর ইলেকট্রিক্যাল, মেশিনারি, কেমিক্যাল, মেটালস, মিনারেলস, ভেহিকলস অ্যান্ড পার্টস সব মিলিয়ে মিশিয়ে ভারত চায়না থেকে পণ্য আমদানি করে কত জানেন? মোট $127 বিলিয়ন। তবে কি এটাই একমাত্র কারণ, নাকি আরও এমন কিছু আছে যার পরেও বারবার চীনকে বিশ্বাস করছে ভারত? আর বিনিময় ভারত কি পেয়েছে? বিশ্বাস ভঙ্গের এক অলিখিত নোটিশ। ওয়েলকাম টু কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা।
ভিডিওটা শুরু করার আগে সামান্য কিছু কথা ছিল। ভিডিওটা দেখা শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একেবারে সম্পূর্ণ বিনামূল্যে শুধু একবার বেল আইকনটা ক্লিক করে প্লিজ সাবস্ক্রাইবটা আগে করে ফেলুন। এটা একটা অনুরোধ আপনাদের কাছে। আপনাদের জন্য চেষ্টা করি দেশ দুনিয়ার রীতিমতো আপডেটেড খবর নিয়ে এবং দিয়ে তথ্য সমৃদ্ধ রাখতে এবং থাকতে। ফিরে আসি খবরে। তবে কি ভারতের এই চীনকে ওই ইন্দো চীন ভাই মানে অন্ধ ভাইভক্ত হওয়াতেই যত সমস্যা? তাও না, আসলে চীন ভারতের সঙ্গে তাদের বিভাজনের রেখাটাকেই বরাবর মানতে অস্বীকার করেছে। এবার প্রশ্ন, কোন রেখাটা? এর বেশ কিছু আগের একটা ভিডিওতে এ বিষয়ে বিস্তারে বললেও এখানে বলার প্রয়োজন কিন্তু আবারও এসেছে। 1914 সাল মার্চ মাসে সিমলা কনভেনশনে হাজির ছিলেন চীন, তিব্বত এবং ব্রিটিশ ইন্ডিয়ার প্রতিনিধি। অ্যাকচুয়ালি এই কনভেনশনে ব্রিটিশ নেগোশিয়েটর হেনরি ম্যাকমোহনের নামে এটা রাখা হয়েছিল কনভেনশনটা। সে যাই হোক, কিন্তু মোদ্দা কথা হলো এই কনভেনশনের দরুন চাইনিজ প্রতিনিধি এই কনভেনশনে এসে হাজির হয়েছিলেন, কিন্তু ভারত চীনের মধ্যেকার এই ম্যাকমোহন সীমারেখা চুক্তিপত্রে কিন্তু সম্মতি জানিয়ে তিনি নিজের সইটি করতে অস্বীকার করেন এবং এই ম্যাকমোহন লাইনকে কোনোভাবেই কিন্তু তারা মান্যতা দেননি। এবার চীন মানতে না চাইলেও ম্যাকমোহন তিব্বতকে সঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সেরে ফেলেন। কিন্তু চীন কিন্তু কোনোভাবেই মানতে চায় না যে তিব্বতের আদৌ এই সীমারেখা টানার কোনো অধিকার আছে। আর আরও বিশেষত যখন চায়না নিজেদের সৈন্য দিয়ে 1951 সালে তিব্বতকে দখল করে নেয়, ঠিক তারপর এদিকে ভারত 1947 সালে স্বাধীনতার পর ওই ম্যাকমোহন লাইনকেই ভারত কিন্তু ভারত চীনের মধ্যেকার অরিজিনাল পার্টিশন হিসেবে ধরে নিতে শুরু করে। কিন্তু সেখানেই চীন জানায় তাদের দুদেশেরই ব্রিটিশের ওই ম্যাকমোহন লাইনের উপর ভরসা না করে নিজেদের মধ্যে বসে একটা সীমারেখা নেগোশিয়েট করে নেওয়া উচিত। তবে এর অর্থ কিন্তু এটা নয় যে চীন কোনো ঔপনিবেশিক বিরোধী মানসিকতা থেকে এটা বলছে। এটা ওরা সবটাই বলছে ওদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। আসলে ওদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ঐতিহাসিক এমন কোনো একটা সীমারেখা যেটা ওদের স্বার্থ পূরণ করবে না, এরকম কোনো কিছুকে ডিসপিউট করে দাও। তারপর তার জায়গায় নিজেদের না বলে বলা ভালো চীনের নিজেদের সুবিধে মতো একটা লাইন টেনে নাও। এবার আবারও সময় মতো চীনের শক্তি বৃদ্ধি অনুযায়ী সেই লাইনও আবার বদলাতে থাকবে। বোঝা গেল? যেমন ওই আকসাই চীন একসময় চীনের নিজস্ব মানচিত্রের কোনো অংশে না থাকলেও 50-এর দশকের শুরুতেই চীন ওই আকসাই চীনকে নিজেদের বলে দাবি করে এবং গাজওয়ারিও করতে শুরু করে, যার ফল সাইনো ইন্ডিয়া ওয়ার। এবং পুরো আকসাই চীনটা সিম্পলি গায়ের জোরে ছিনিয়ে নেয় চীন। আর তারপর তাদের নজর গিয়ে পড়ে সোজা অরুণাচলের দিকে। প্রথমে ছিল শুধু তাওয়াং, কিন্তু জিনপিং ক্ষমতায় আসার পর তাদের নজর ঘুরে গিয়ে পড়ে গোটা অরুণাচল প্রদেশের ওপরেই। এবার এই প্রসঙ্গে জিনপিং বেশ মজার কথা বলেছেন। কি বলুন তো? তিনি বলছেন যে আমরা আমাদের পূর্বজনদের ভূখণ্ডের এতটুকুনি কারোর জন্য ছাড়বো না, আবার অন্য কারোর ভূখণ্ডও নেব না। এবার প্রশ্ন হচ্ছে কোনটা যে আপনাদের 14 পুরুষের ভূখণ্ড সেটা বেটার আপনারাই জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূখণ্ডের হিসেবটা আপনাদের তো একেবারেই মনে রেখে চাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে তা আপনাদের সময়, শক্তি আর সুবিধে মতন হাতিয়ে নেওয়ার ধান্দাবাজিটা কোন আদর্শগত অধিকারকে স্বীকৃতি দেয় বলতে পারেন? এটাই চায়নার কাছে প্রশ্ন। এবার চায়নার এই ধান্দাবাজিটা শুধু ভারতের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা কিন্তু নয়। এই একই কাজ করে ওদের সম্পর্ক বিগড়েছে কাদের সঙ্গে বলুন তো? জাপান, তাইওয়ান, ব্রুনেই, ফিলিপিন্স, সাউথ চায়না সি থেকে ভুটান, সবার সঙ্গে ওই একই ইস্যুতে। কিন্তু এবার 2014-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে তিনি একটা লাউড অ্যান্ড ক্লিয়ার বিদেশ নীতির কথা ঘোষণা করেছিলেন, যার মধ্যে একদিকে যেমন ছিল আগ্রাসন, একই সঙ্গে ছিল সীমান্ত সমস্যার ব্যাপারে বাড়তি নজরদারিও। এবার প্রয়োজনে ড্রাগনের লাল ফৌজকে লাল চোখ দেখানোর কথাও কিন্তু ছিল, কিন্তু বাস্তবে সেই সব কথা পাকিস্তানের ক্ষেত্রে খাটলেও চায়নার ক্ষেত্রে সেই একই নীতিতে 1 স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড 2 স্টেপ ব্যাক হয়ে যায়। এখানেই প্রশ্ন, জওহরলাল নেহরুর সমালোচনা করা নরেন্দ্র মোদী কি তবে নেহরুর ভুলটারই পুনরাবৃত্তি করছেন? আসলে চায়নার সঙ্গে তুমুল ব্যবসায়িক ডিল করতে করতে চায়নার জালেই ফেঁসে যাচ্ছি না তো আমরা? এখন হয়তো দেখা যাচ্ছে চীন আমাদের দেশের নির্দিষ্টভাবে এই দুর্বলতাটাকেই চূড়ান্ত ব্যবহার করছে। আর এখানেই শুরুটা বুঝতে চলে যাব দেশ স্বাধীন হবার ঠিক কয়েক বছর পরের সময়, সালটা 1954।
প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চীনের সঙ্গে একটা চুক্তিতে স্বাক্ষর করেন। কি সেটা? না পঞ্চশীল এগ্রিমেন্ট, যাতে দু দেশের তরফে 5টা পয়েন্টের উল্লেখ ছিল। 1. মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সোভরেন্টি। 2. মিউচুয়াল নন অ্যাগ্রেশন। 3. মিউচুয়াল নন ইন্টারফারেন্স ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স। 4 নম্বর ইকুয়ালিটি অ্যান্ড কোঅপারেশন ফর মিউচুয়াল বেনিফিট, এবং শেষ এবং 5 নম্বর পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থান। আর এই পঞ্চশীল এগ্রিমেন্টের মধ্যেই পড়ে এক বালতি দুধে এক ফোঁটা চোনা। এখানেই তিব্বতকে চীনের একটি স্বশাসিত অঞ্চল হিসেবে মেনে নেওয়ার স্থির সিদ্ধান্তে আসা হয়। আর এখান থেকেই মূলত শুরু হয় তিব্বত সমস্যা। কারণ এরপর থেকেই ব্রিটিশের টানা বিভাজন রেখা মানে ম্যাকমোহন লাইনকে অলিখিতভাবে হলেও রিপ্লেস করে চায়না। আর তিব্বতকে তাদের নিজেদের দেশের মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত করার জোরদার প্রয়াসও শুরু হয়ে যায় এখান থেকে। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এই পঞ্চশীল এগ্রিমেন্ট থেকে আসল ফায়দা যদি কেউ তুলে থাকে তবে সেটা অবশ্যই চায়না। কারণ এতে করে আমাদের যে বাণিজ্যিক অধিকার, তার যে প্রভাব, এমনকি তিব্বতের নিজেদের যে স্বায়ত্ত শাসন বা নিজেদের স্বাধীনতা, সব কিছু চীনের কাছে একরকম বিসর্জন দিয়ে দিতে হয়। এবার এর আগে ইতিমধ্যে 1950-এ চীন যেহেতু তিব্বত আক্রমণ করে পূর্ব তিব্বতের চামড়ো দখল করে নেয়, স্বাভাবিকভাবেই তাদের সেই থেকেই একটা দখলদারিত্ব এসেই যায় তিব্বতের ওপরে। আর এরপর আরও দুটো স্টেপে তারা কিন্তু পূর্ণ সাহস পেয়ে যায়। কি সেটা? প্রথমত, তার পরের বছর মানে 1951 সালে তিব্বত সরকার যখন ফর দ্য পিসফুল লিবারেশন অফ টিবেট 17 পয়েন্ট এগ্রিমেন্টে সই করে। আর দ্বিতীয়ত, ভারত যখন 1954-এর পঞ্চশীল এগ্রিমেন্টে তিব্বতকে চীনের অটোনমাস রিজিয়ন হিসেবে চিহ্নিত করে, তখন স্বাভাবিকভাবেই চীন আন্তর্জাতিক ক্ষেত্রেও এ ব্যাপারে সম্পূর্ণ বৈধতা পেয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় চীনের আসল খেলা এবং একই সঙ্গে দুঃসাহস। এখন আমাদের কাছে এটা নেহেরুর ভুল হতেই পারে, কিন্তু ব্যাপারটা ঠিক তেমনটাও কিন্তু নয়। আসলে একদিকে ব্রিটিশ উপনিবেশ মুক্ত ভারত তখন স্বাধীনতা পেয়েছে 1947 সালে, আর এদিকে 1949 সালে চাইনিজ কমিউনিস্ট পার্টিও সিভিল ওয়ার জিতে মাও সেদুংয়ের নেতৃত্বে তৈরি হয়েছে পিপলস রিপাবলিক অফ চায়না। তাই নেহেরুর ভাবনা ছিল নতুন স্বাধীনতা প্রাপ্ত দুটো প্রতিবেশী দেশ সবে স্বাধীনতা পেয়েছে, এখানে কোনো মারামারি ঝগড়াঝাঁটি না করে শান্তির আবহে একে অপরের সঙ্গে থাকি। কিন্তু চায়নার মনে ছিল অন্য শয়তানি। ঠিক এই সময় থেকেই তাদের মধ্যে থেকে শুরু হয় দখলদারি বা এনক্রোচমেন্টের বাসনা। আর সেটা সুতীব্র আকার নেয় ঠিক কবে? না 1959 সালে, ঠিক যখন তিব্বতের চাইনিজ শাসনের বিরুদ্ধে টিবেটিয়ান আপরাইজিং ফেইল্ড হয়। তখন অসংখ্য তিব্বতী সেখান থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে ভারত আশ্রয় দেয় ধর্মগুরু দলাই লামাকে। এবার সেখান থেকেই আরও বেশি করে চীনের নেক নজরে আসতে শুরু করে কে? ভারত। কারণ একদিকে ভারতই বলেছে তিব্বত চীনের সম্পত্তি, আবার সেই সম্পত্তির ব্যাপারেই ভারতের তিব্বত নিয়ে মাথা ঘামানোকে অযাচিত মাতব্বরি বলে মনে করছে চীন, মানে এরমই চীন ভেবে নিয়েছিল। আর বর্ডার ডিসপিউটের ব্যাপারটাও শুরু হয় ঠিক এখান থেকে, যার সূচনাটা কিন্তু চীন 50-এর দশকের শুরুর দিকেই করে রেখেছিল। ওরা লাদাখের উত্তর পূর্ব অংশে থাকা আকসাই চীন বরাবর একটা হাইওয়ে তৈরি করে ফেলে ভারতের অজান্তে। এবার বর্তমানে যেটি NH-219 নামে পরিচিত। এরপর ভারত যখন এটা জানতে পারে মিড 50s মানে 50-এর দশকের মাঝামাঝি, তখন তারা নড়ে চড়ে বসে। ভারতের তরফেও ঠিক করা হয় তারা ফরওয়ার্ড পলিসির অংশ হিসেবে সেখানে একটা আউটওয়ার্ড পোস্ট তৈরি করবে, যাতে চীনকে কনফ্রন্ট করতে পারা যায়। ব্যাপারটা ক্রমেই মতবিরোধের চরমে পৌঁছতে প্রায় যুদ্ধের দিকে যাচ্ছিল, ঠিক সেরকম একটা স্তরে। ঠিক সেই সময় কূটনৈতিক স্তরে একটা শেষ চেষ্টা করতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চাইনিজ প্রিমিয়ার ঝাও এনলাই নিজেদের মধ্যে একটা বৈঠকে বসেন। কিন্তু বসে চীন যা প্রস্তাব দেয় তাতেই তছনছ হয়ে যায় গোটা বৈঠক। কি সেই প্রস্তাব? তারা বলে, তোমাদের এখন যতটা অবধি অরুণাচল আছে সেটা থাক, কিন্তু ওই আকসাই চীনকে পুরো টেরিটরিটা আমাদের দিয়ে দাও। ভারত প্রস্তাবটি শোনা মাত্রই পত্রপাঠ ফেরায়, আর এরপরেই তা গড়ায় 62 সাইনো ইন্ডিয়া ওয়ারের দিকে। আর যার ফলশ্রুতিতে চীন ভারতের থেকে পুরো আকসাই চীনটাই দখল করে নেয়। শুধু তাই নয়, ম্যাকমোহন লাইন ভেঙে অরুণাচলের ভেতর পর্যন্ত চলে আসে, যদিও পরে তারা
সেটা উইথড্র করে নিলেও ভারতের তরফে 1400-রও বেশি সেনা মারা যাওয়ার পাশাপাশি আকসাই চীনের 38,000 স্কোয়ার কিলোমিটার অঞ্চল দখল করে নেয় চায়না। তারা এটাকে অবশ্য আনডিমার্কেটেড বর্ডার ইস্যু বলে, এমনকি ভারতের অ্যাগ্রেশনের জবাবে সেটাকে চীনের প্রত্যুত্তরও তারা বলে, যদিও তা ছিল আসলে প্ররোচনাহীন একটা সম্প্রসারণ নীতি বা আনপ্রভোকড এক্সপ্যানশনিজম। আসলে ঠিক এই সুচতুর কৌশলটাই চায়না দশকের পর দশক ধরে করে আসছে। যদিও এই 62 যুদ্ধের পর ভারত চীন খুব বড় ধরনের আর কোনো যুদ্ধ বা সংঘর্ষে না গেলেও 67-তে নাথুলা, চোলা কিংবা সিকিম বর্ডারে চাইনিজ অ্যাটাককে রীতিমতো সাফল্যের সঙ্গে কিন্তু আটকেছে ইন্ডিয়ান আর্মি। আর এভাবেই খুচখাচ সংঘর্ষ চলতে চলতে 70-এর দশকের মাঝামাঝি ফের একবার অরুণাচলের থুলুংলায় শেষবারের মতন চীন ভারতীয় সেনার ওপরে আক্রমণ করে। তারপরের 4 দশক কিন্তু চীন ভারত সম্পর্কে কিন্তু নতুন কোনো কনফ্লিক্ট তৈরি হয়নি, কারণ আর কিছুই না। এই সময় চায়না তাদের ইকোনমি এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে বেশি পরিমাণে নজর দিয়েছিল। তবে এরপর কিন্তু ফের একবার চায়নার ডিপ্লোম্যাটিক সোর্সকে কাজে লাগিয়ে ভারতের কাছে অরুণাচল নিয়ে ডিল করতে চায়। যথারীতি ভারত আবারও তা খারিজ করাটা খুব স্বাভাবিক। এর আগে এই চায়নাই বলেছিল অরুণাচল নাও, আকসাই চীন দাও। এবার আবার উল্টোটা। স্বাভাবিকভাবেই ইন্ডিয়া চায়নার এই খামখেয়ালি ইচ্ছে মতো ডিলে না করে সরাসরি জানায় এবার আমরা সেক্টর ওয়াইজ রেজলিউশন করে করব। দীর্ঘ বহু বছর পরে 1988 সালের পর প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চীন সফরে যান, যদিও সেখান থেকে তেমন ইতিবাচক কোনো ফল কিন্তু আসেনি। কিন্তু আসার কথা ছিল রাজীব গান্ধীর সেই চীন সফর দুদেশের সম্পর্কে, ভারত চীন সম্পর্কে একটা নতুন আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল। আর সেই আত্মবিশ্বাসী ভারত আর চীনের মধ্যে 1993 আর 1996 দুটি চুক্তিপত্রের জন্ম দেয়। কিসের জন্য সেটা? না, তার উদ্দেশ্য ছিল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে দুদেশ কিভাবে শান্তি এবং সদ্ভাব বজায় রাখবে তা নিয়ে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উপস্থিতিতে ঠিক হয় এলএসি আনডিমার্কেটেড এরিয়াকে তারা বর্ডার বা দুদেশের সীমানা বানিয়ে নিয়ে নেবে এবং যে কেউই এর ওপাশে যাবে না। কিন্তু সেই থেকে আজ পর্যন্ত এসব নিয়ে কন্টিনিউয়াস আলোচনা চললেও পর্দার পেছনে চায়না কিন্তু নিজের খেলাটা খেলেই চলেছে। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চায়নার এই ভূখণ্ড দখলের তীব্র বাসনা আরও সুতীব্র হয় ওই এগ্রিমেন্টের পিরিয়ডেই। কিভাবে? এই সময় 2003 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চীন সফরে যান এবং চীন সফরে গিয়ে একটি চুক্তিপত্রে তিনি সাইন করেন এবং তাতে সম্মতি দেওয়া হয় এই বলে যে তিব্বত ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ চায়না। পাঞ্চিল এগ্রিমেন্টে কি বলা হয়েছিল? বলা হয়েছিল অটোনোমাস টেরিটরি। আর এবার দুপা এগিয়ে দিল খোদ ভারতই। প্রথমবার ভারত একটি যৌথ সরকারি নথি প্রকাশ করে চীনের সঙ্গে, যাকে ডিক্লারেশন অন প্রিন্সিপালস ফর রিলেশন অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোঅপারেশন বিটুইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যান্ড রিপাবলিক অফ চায়না বলা হয়। সে যাই হোক, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ঘোষণাপত্রের 4 নম্বর আর্টিকেলটি। কি লেখা ছিল সেখানে যেটা লেখা ছিল সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান সাইড, ভালো করে শুনুন, দ্য ইন্ডিয়ান সাইড রিকগনাইজ দ্যাট টিবেট অটোনোমাস রিজিয়ন ইজ ইন্টিগ্রেট পার্ট অফ দ্য টেরিটরি অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। তার মানে বাজপেয়ী নেহেরুর থেকে চীনকে 4 পায়ে এগিয়ে তো দিয়েইছিলেন, এবার এর পরের লেখাটা শুনুন তাহলে। অ্যান্ড reiterates that it does not allow Tibetans to engage in anti-China political activities in India. মানে নেহেরুর আমলে যে তিব্বতীদের বিদ্রোহের অংশ হিসেবে তাদেরকে ভারতে সসম্মানে আশ্রয় দিয়েছিলেন চীনের অন্যায়ের প্রতিবাদে, আজকে সেই চীনের দখলদারির বিরুদ্ধেই চীনে নয় বরং আমাদের দেশ ভারতেই কিছু বলা যাবে না বলে তিব্বতীদের উদ্দেশ্যে লিখিত হুঁশিয়ারি। শুধু হুঁশিয়ারি নয়, বাস্তবে চাইনিজ ডিসিডেন্টস মানে ভিন্ন মতালম্বীরা ধর্মশালায় বেড়াতে এলে এবং চীনের বিরুদ্ধে তিব্বত নিয়ে কথা বলায় তাদেরকে হাউস অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছিল সেই সময়। তাও কাদের জন্য? না, এই চীনের জন্য যারা আমাদের বিশ্বাসের প্রতিদানের প্রতি পদক্ষেপে আমাদেরই বিশ্বাস ভাঙছে। দেখুন, নেহেরুর পাঞ্চিল এগ্রিমেন্টের সময় আমরা তিব্বত ইস্যুকে কিছুটা হলো অস্পষ্টভাবেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বাজপেয়ীর সময় ব্যাপারটা অস্পষ্ট তো কোন ছাড়, বরং তিব্বত ইস্যুতে চায়নার অবস্থানকে আমরা মানে ভারতই বিশ্বের দরবারে একেবারে পরিষ্কার করে দিয়েছিলাম, একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছিল। এবার কথা হচ্ছে আমরা তো চায়নার জন্য অনেক কিছু করলাম,
বাস্তবিক আমরা তো চায়নার জন্য অনেক কিছু করলাম, কিন্তু চায়না কি করলো? চায়না সেটাই করলো যেটা চায়না মানতো। এরকম নয় যে আমরা মানতাম বা গোটা বিশ্ব জানতো, এমন কিছুকে চীন মান্যতা দিয়েছে। তাই চীন আগে ভাবতো সিকিম একটা স্বাধীন স্বতন্ত্র দেশ, কিন্তু এরপর সিকিমকে তারা ভারতের অঙ্গরাজ্য মেনে নেওয়াতেই তারপরেতেই নাথুলা থেকে ব্যবসা শুরু হয় ভারতের সঙ্গে। কিন্তু এটাকে দেখে অনেকেই মনে করেছিল দুদেশের মধ্যে যাবতীয় নকঝোক, যাবতীয় সমস্যা খতম, কিন্তু না, চীন এরপরেই আবার নতুন করে অরুণাচলের দাবি জানাতে শুরু করে। অরুণাচলের 90,000 স্কোয়ার কিলোমিটার দাবি করে বসে চায়না, বারবার বলতে থাকে দক্ষিণ তিব্বত নামে, অবশেষে তার নামও দিয়ে দেয় জাংনান। এবার ব্যাপারটা আরও সিরিয়াস দিকে টার্ন নেয় যখন চায়না 2007 সাল থেকে 11-র মধ্যে তাদের দেশে মানে চায়নায় অরুণাচলের জন্য স্টেপলড ভিসা ইস্যু করতে শুরু করে দেয়। কারণ তারা পরিষ্কার জানিয়ে দেয় তারা অরুণাচলে ইন্ডিয়ার সোভারেন্টি বা সার্বভৌমত্ব মানতেই রাজি নয়। যদিও এই ব্যাপারটা এর কিছুদিন কূটনৈতিক স্তরে প্রতিবাদের পর আটকানো গেছিল, কিন্তু এখনো বেশ কিছু ক্ষেত্রে বা জায়গায় চায়নার এই তেঁদরামও কিন্তু চালু আছে। এবার অরুণাচলের গা ঘেঁষে গড়ে তোলা গ্রামের কথা তো আপনাদেরকে আগেই বলেছি, কিন্তু এবার তার জবাবে ভারতও কিন্তু সেখানে সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 5,000 কোটি টাকা মঞ্জুর করে কাজ করা শুরু করেছে, অরুণাচলকে অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া দেখানোর জন্য। প্রমাণ করার তাগিদ তো একটা আছেই। এবার শুধু এখনটা যখন সামলাচ্ছে তখন দুম করে 2013 সালে পূর্ব লাদাখের ডেসপ্যাংয়ে অবৈধ অনুপ্রবেশ করে চায়না এবং সেখানে টেম্পোরারি বাংকার পর্যন্ত তৈরি করে ফেলে। যদিও এরপর ভারত সেটাকে তুলতে সক্ষম হলেও চায়না কিন্তু সুযোগ একটা খুঁজেই যাচ্ছিল এবং 2017 সালে ঘটল আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কি হলো? ডাগলাম স্ট্যান্ড অফ। ওই সময় কিন্তু ইন্ডিয়ান ট্রুপস ভুডনিস টেরিটরিতে প্রবেশ করে একটাই কারণ সেই সময় চায়না, ভারত, চীন, ভুটান ট্রাই জাংশনে একটা অবৈধ রোড কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছিল। যদিও 70 দিনের একটা ফেস অফ, দ্বন্দ্ব মোকাবিলা যাই বলুন না কেন, সেটা হবার পর একটা মিউচুয়াল ডিসএনগেজমেন্ট হয় এবং রাস্তা তৈরির কাজ বন্ধ করতে বাধ্য হয় চীন এবং ভারতের চাপে পিছু হটে। কিন্তু তারা তো থামবার পাত্র নয়। এরপর বারবার রিঅ্যাক্টিভ ডিপ্লোমেসির সাহায্য নিয়ে ভারতকে খুঁচিয়ে ঘা করেছে তারা, তা সে প্যাংগং লেক হোক, লাদাখ হোক কিংবা গালওয়ান ভ্যালিতে হোক। আসলে চায়না এইভাবে এই ছোট ছোট আক্রমণ করে এবং প্রতি আক্রমণের মাধ্যমে ধীরে ধীরে ভারতের ভেতরে ঢুকে নিজেদের সীমানা বাড়াতে চাইছে এবং ভারতের সীমানা কমাতে চায় এবং আলটিমেটলি একটা বড় একটা গোল বা সাফল্য পেতে চায় এবং এটাই ওদের সুচতুর রণনীতি, যাকে চীন বলে সালামি স্লাইসিং। এবার চুপ করে বসেনি ভারতও, তারাও কিন্তু ইতিমধ্যেই সেটা বুঝতে পেরে চীনকে কনফ্রন্ট করতে সীমান্তে আমেরিকার তৈরি আল্ট্রা অর্ডিনারি 6716G 2 অ্যাসল্ট রাইফেল সমৃদ্ধ নতুন ট্রুপ তৈরি করে ফেলেছে। যাবতীয় ইকোনমিক মেজার্স পর্যন্ত নিয়েছে। টিকটক, পাবজি, উইচ্যাট, ইউসি ব্রাউজারের মতন জনপ্রিয় যে সমস্ত অ্যাপস ছিল সেগুলোকে পর্যন্ত ব্যান করেছে। চাইনিজ নির্ভরতা, চায়নার ইনভেস্টমেন্টকে রেস্ট্রিক্ট করেছে, উল্টে আমেরিকার সঙ্গে ধীরে ধীরে সম্বন্ধ তৈরি করতেও শুরু করেছে। হ্যাঁ, এটা সত্যি। যদিও ভারতের চীনের সঙ্গে এই ডিসএনগেজমেন্টের পুরো প্রসেসটা করতে সময় লাগলেও ভারত পেরেছে, আর এতেই বেজায় চটেছে চীনারা এবং সেটা এতটাই যে এবার সুকৌশলে তারা তিব্বতের মিডক কাউন্টিতে একটা মেগা হাইড্রো পাওয়ার ড্যাম প্রজেক্টের কাজ শুরু করেছে, যেটা দিয়ে তারা ভারতের ওপর যদি বন্যার জল ছেড়ে দেয় তাহলে বিপর্যস্ত হয়ে যেতে পারে আমাদের দেশ। ব্যাপারটা বুঝে ভারতও কিন্তু চুপ নেই। পাল্টা হিসেবে অরুণাচলের সিয়াং নদীতে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের অংশ হিসেবে 11,000 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার এবং ফ্লাড কন্ট্রোল ড্যাম তৈরির অনুমোদনও কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, যাতে সহজেই চায়না ছাড়া ওই বন্যার জলকে আটকানো যায়। এই রকম কনফ্লিক্ট চলতেই ফের মোদির চীন সফর কোথাও কিছুটা আশার সঞ্চার কিন্তু করেছিল। দুদেশের মধ্যে অনেক বন্ধ থাকা কাজ ফের শুরু হলো। ফের একবার মনে হচ্ছিল অনেক কিছু কিন্তু ফেরত আসছে আমাদের দেশে, কিন্তু ফের চায়না অরুণাচলে অজস্র গ্রাম তৈরির কাজ শুরু করে, যেটা এই ভিডিওতে আগেই বলেছি। এখন পরিস্থিতি কিন্তু এমন করতে চাইছে চায়না যাতে অরুণাচল একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে সবার সামনে আসে। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা যেখানে ভারতের সঙ্গে বন্ধুত্বের কাউনি গাইছে, সেখানে চায়না ভারতের বন্ধুত্বের হাত বারবার কেন অস্বীকার করছে? কেন বারবার এই তঞ্চকতা? আগেই বলেছিলাম চায়নার আসলে একটা মুখ আর একটা মুখোশের থিওরি আছে।
মুখোশটা কি? মুখোশটা হচ্ছে সিম্পার ডিপ্লোমেসি, আর মুখটা হচ্ছে টর্মেন্ট ডিপ্লোমেসি। সিম্পার ডিপ্লোমেসি কি বলছে? বলছে দুনিয়াকে দেখাও কিভাবে আমরা ইতিবাচক পদক্ষেপে একজন বৃহৎ শক্তি হিসেবে ভারতের সঙ্গে ইকোনমিক আদান প্রদান করছি, ট্রানজ্যাকশন করছি, দুদেশের নেতাদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করছি, দায়িত্ব পালন করছি। আর সিম্পার ডিপ্লোমেসি কি বলছে? সেটা বলছে সেসবের সুযোগ নিয়েই ধীরে ধীরে ইন্ডিয়ার সীমানা পেরিয়ে একটু একটু করে তার ভেতরে আমরা ঢুকে যাচ্ছি, অরুণাচলের নাম বদলে দিচ্ছি, সেখানে নতুন পরিকাঠামো তৈরি করব, যা ইচ্ছে তাই করব। আর এদিকে ব্যাপারটা দেখে ভারত তথা গোটা বিশ্ব এতে করে অনেকটাই কনফিউজড থাকবে। আসলে চায়না চায় ইন্ডিয়াকে একটা নির্দিষ্ট ঘেরা টোপের মধ্যে রাখতে, যাতে পুরো এশিয়া রিজিয়নে চীন ছাড়া নতুন কোনো সুপার পাওয়ার জন্ম নিতে না পারে। ইকোনমিক পজিশনে 1 নম্বর স্থানটা নিয়ে যাতে চীনই থাকতে পারে এবং ভারত তাদের উপর নির্ভর থাকতে পারে। চীন হয়তো ভারতকে তাদের শত্রু হিসেবে দেখে না, কিন্তু আবার বন্ধুও কিন্তু ভাবে না, ভাবে একজন রাইভাল বা উঠতি প্রতিপক্ষ হিসেবে। আর এই মুহূর্তে সেটাই চীন চাইছে না বা চাইতো না। আর চাইতো না বলেই তারা আমেরিকা, জাপান বা অন্য রাষ্ট্রের সঙ্গে ভারতের আঁতাতকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না। আর চায়না বলেই চীন চায় ভারতকে তাদের উপর নির্ভর রেখে তাদের দেশ থেকে বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে দিতে, যাতে তারা তাদের মুখটা বন্ধ রাখতে পারে। কারণ চীন জানে আজকের ভারতকে সরাসরি যুদ্ধে হারানো অসম্ভব, তাই তাকে যতটা সম্ভব এভাবেই দমিয়ে রাখা আর আভ্যন্তরীণ সমস্যায় ব্যস্ত রাখাতেই কাজ হবে। তবে শুধু ভারত নয়, এই একই নীতি চায়না, জাপান, তাইওয়ান, ফিলিপিন্স, ব্রুনেই এদের সবার সঙ্গেই কিন্তু করে চলেছে। এবং যাবতীয় আনডিফাইন্ড বর্ডারকে ডিমার্কেটেড করার প্রসঙ্গ এলেই তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে, যাতে সময়, সুযোগ, শক্তি পরখ করে তাকে ছিনিয়ে নেওয়া যায় অন্যের থেকে। তাহলে এখন উপায় কি? উপায় তো একটাই, যুদ্ধ। সেটা হতে পারে একাধিক উপায়, এমনকি অলিখিতভাবে হলেও। কারণ চীন কিন্তু দক্ষিণ এশিয়ার বুকে যেভাবে প্রতিদিন নিজেদের যেভাবে শক্তি বাড়াচ্ছে, তাতে ওদের কাছে এখন অবশিষ্ট প্রায় আর কিছুই নেই পাওয়ার। আর তাতেই এখন এটা সেটা দখল করে অল্প বিস্তর নিচ্ছে। এবার যদি তারা আসছে দিনে পূর্ণ শক্তি প্রাপ্ত করে ফেলে, তাহলে ঠিক কি করতে পারে এই জায়গাগুলো বা দেশগুলোর সঙ্গে, আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের নতুন কাজ করার জন্য একটা আলাদা মোটিভেশন যোগায়। ভালো থাকবেন।